আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 17 নভেম্বর 2025 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেওয়া হলো শেখ হাসিনাকে, অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না, ঝুললেন মোহাম্মদ ইউনূস। কেন বলছে এই কথাটা এখানে আলোচনা করব। এই যে রায়টি দেওয়া হয়েছে গতকাল, এটা কেবল একটি বিচারিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্য একটি তার উপরে একটা মারাত্মক আঘাত। বলা বাহুল্য, এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরো চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি, আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া, মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরো ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায়, কেউ অবাক হবে না। যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয়, তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে। কিভাবে সেটা একটু দেখি। কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে, আসুন সেই প্রশ্নে যাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে। কাকে বলা হয় প্রহসনের বিচার? তার মূল লক্ষণগুলো হলো: রায় আগে থেকে নির্ধারিত থাকা, নিরপেক্ষতার অভাব, আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা, প্রমাণ দমন করে দেওয়া, প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা, এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ। শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায়। প্রথমত, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে। আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি ICCPR তার 14/3 14-3 ঘ ধারা স্পষ্টভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায়, তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো অর্থাৎ ন্যায়িক বিচার, সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও বলা বাহুল্য এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না। তো তার জন্য আজকে এই অবস্থা, তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ স্পৃহা থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা 3 সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী, বিএনপি, জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনিও জামাতের লোক। এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন। তৃতীয়ত, শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার, তাদের সেই নিয়োগটা এগুলো গ্রহণ করা হয়নি। ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এইটার উদ্দেশ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন, যেটা করতে পারেন না। এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। 2012 সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত, ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল। সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক, তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে। এটা তার আমলের কথা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার, ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন 2024 সালের নভেম্বরে আইসিটির আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে। সবচেয়ে বড় কথা, 71-এর যুদ্ধ অপরাধের বিচারে গঠিত করেছে এই অনির্বাচিত সরকার। যখন সংসদ নেই দেশে, এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নেই, এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ। আন্তর্জাতিক ফৌজদারি আইনে অনুপস্থিতিতে বিচার নিরুৎসাহিত করা হয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে, তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে। যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালগুলো এবং সিয়েরা লিওনের বিশেষ আদালত সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে, যেটা বাংলাদেশে হলো। হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে দুর্বল করে এবং অভিযুক্তের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। আন্তর্জাতিক আইনের প্রবণতা হলো আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে। শেখ হাসিনার ক্ষেত্রে
বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না। শেখ হাসিনা নিজে বলেছেন, তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায়, তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে। সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং তার এই কথা প্রমাণ করে যে তিনি বিচার এড়াচ্ছেন না, বরং একটি ন্যায্য ও নিরপেক্ষ বিচার চাইছেন, যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয়। এবার আসি প্রতিশোধমূলক বিচার, এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ ন্যায় বিচার নয়, নেই এই বিষয়টিতে, এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার। মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ইউনূস ঘোষণা করেছেন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 2024 সালে জুলাই আগস্টের সহিংসতায় 1400 জন নিহত হতে পারে। এই মৃত্যুগুলো নিঃসন্দেহে দুঃখজনক এবং জবাবদিহিতা প্রয়োজন, কিন্তু জবাবদিহিতা নেওয়ার জন্য, অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা জাতিসংঘ বলেছে। জাতিসংঘের একটি আবেদনে বলা হয়েছে যে আইসিটির সামনে বিচারগুলো রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে। আবার খেয়াল করুন, এটা জাতিসংঘ বলেছে, যে জাতিসংঘের কাছে একটি তাদের বক্তব্যে বলেছে যে এটা রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে, একটি অনির্বাচিত নেই। এটা শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করে। ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তির ধ্বংস, এই যে তার মানে শেখ হাসিনার তো কোনো ক্ষতি করতে পারলেন না, তাকে ফাঁসিতেও তুলতে পারবেন না, কিন্তু ইউনূসের কি হলো সেটা বলি। মোহাম্মদ ইউনূস 2006 সালে ক্ষুদ্র ঋণে অগ্রণী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার যা ভূমিকা তার সুনামকে শেষ করে দিয়েছে। ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগের মুখোমুখি হয়েছে। জেনেভায় জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের 60তম অধিবেশনে মানবাধিকার কর্মী এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের বিশেষজ্ঞ তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং সাউথ এশিয়ার ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা এই পরিস্থিতিকে মানবিক সংকট বলে বর্ণনা করেছেন, যেটা এখন বাংলাদেশে হচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূল করার প্রচেষ্টায় 50,000-এরও বেশি মিথ্যা মামলা তৈরি করেছে। তিনি বলেছেন বাংলাদেশে এটা সবচেয়ে খারাপ দুঃসময়, খারাপ দুঃস্বপ্ন। এমন পরিস্থিতিতে সমস্ত নির্বাচন এই সরকার একটা মারাত্মক প্রতারণা করছে, এই বিচার সেই প্রতারণার একটি অংশ। প্রফেসর CR আবরার জানিয়েছেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে 213 জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে, জেলখানার ভেতরে হত্যা করা হয়েছে, এমনকি নিহত মন্ত্রীকে হাতে বেড়ি পরিয়ে তার মৃতদেহকে ছেড়ে দেওয়া হয়েছে, তখনও তার হাতে হাত করা আছে। এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করা হয়েছে। আজকের বিচারের মধ্যেও বিচারপতিরা এই ব্যাপারটি বলেছেন। 1971-এ মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন এটা পার্শ্ববর্তী একটি দেশের, প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে নাকি শেখ মুজিব বাংলায় সেই সময় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। তাহলেই বোঝা যায় এই বিচার কারা করছে, কারা বসেছে বিচারকের জায়গায় আর তাদের মাথায় কারা বসে রয়েছে। দ্বিতীয় ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোফার জে ব্ল্যাকবার্ন তিনি করা যায় না, তিনি বলেছেন মানবাধিকারের সুরক্ষা সবার আগে দরকার, সে বিপ্লব হোক আর যাই হোক। আন্তর্জাতিক সম্প্রদায় তারা যেভাবে আজকে একটা সময় যখন ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, তখন 170 জনেরও বেশি বৈশ্বিক ব্যক্তিত্ব, যার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন এবং ইউটিউব প্রধান গায়ক বেনু বোনো তারা ছিলেন। তারা শেখ হাসিনাকে ইউনূসের নিপীড়ন বন্ধ করতে বলেছিলেন। আজ সেই তারা কিন্তু একদম চুপ হয়ে রয়েছেন। এটা বড় অদ্ভুত লাগে না, বড় লজ্জার লাগে না? ভারত প্রথম থেকেই যেভাবে শেখ হাসিনার পাশে ছিল এখন সেইভাবে আছে। আগামী 2026-এর নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচন হোক কিংবা তার আগেও হতে পারে কিংবা পরে যখনই হোক না কেন, সেই নির্বাচনে ভারতকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, এটা নিশ্চিত। তাহলে শেখ হাসিনার ছাড়া নির্বাচন না হতে গেলে তাহলে সেখানে কি হবে? এই যে আজকের যে রায়টি দেওয়া হলো, গতকাল যে 17 নভেম্বর যে রায়টি দেওয়া হলো, আপনি দেখে নেবেন, আজ একটা লিখে নিয়ে নিন যে আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে বিশ্ব জনমতের চাপে, নইলে নির্বাচন হবে না। ভারত কেন নির্বাচনই হবে না, বিশ্ব জনমতের চাপেই নির্বাচন হবে না। আর নির্বাচন হবে তো আওয়ামী লীগকে নিয়ে হবে। নো ভোট, নো আওয়ামী লীগ, নো ভোট। আর এইবার সেখানটাই বলি, সেই নির্বাচনে যখন ক্ষমতায় আওয়ামী লীগ তার ক্ষমতায় ফিরে আসার পথটা প্রশস্ত হলো, গায়ের জোরে ভোট করা যাবে না। আর ওই ফেসবুকে যারা বিপ্লব করছে শেখ হাসিনার নামে, সেটা বলছে সেই বিপ্লবও করা যাবে না। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই যে
ট্রাইবে ওই ডাস্টবিন সেও যেমন শফিকুল যেমন চলে যাবে ডাস্টবিনে, এবং তার সঙ্গে তার গুরুরা, তার চেলারা, তার সবাই চলে যাবে, তেমনি ভাবে এই আইনও চলে যাবে, এটাও চলে যাবে। তাই বলেছি আমি যে ফাঁসির সাজা পেলেন শেখ হাসিনা, কিন্তু ফাঁসির দড়িতে ঝুললেন মোহাম্মদ ইউনূস। মনে রাখবেন, দুনিয়া নভেম্বরের 17 তারিখে 2025-এ থেমে থাকবে না, এগিয়ে যাবে। এমন দিন আসবে যেদিন ইউনূস পালাবার পথ পাবেন না, আর শেখ হাসিনা ফিরবেন ক্ষমতায় রাজার বেশে। তিনি ক্ষমতার অধীশ্বরী হবেন। কি হবে সেদিন? আপনার মিস্টার নোবেল লরিয়েট একবার ভেবে দেখেছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে, নানান ধরনের বিশ্লেষণ চলছে, সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এবং আমরা জানি যে বিবিসি এর আগে একটি রিপোর্ট করেছিল কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে, দলীয় অফিস ভাড়া নিয়ে, যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি। তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত। এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবরটি দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লিডার্স ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা, এবং তাদের কিছু পরিকল্পনার কথাও এখানে জানানো হয়েছে। তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি। এখানে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলছেন যে 5 আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কি হবে। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এবং ওবায়দুল কাদেরের মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে। ওবায়দুল কাদের বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল, বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারন্যাশনাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মুহুর্মুহু তিনি খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মন্তব্য করেছেন এটি ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার, নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে, এতে আমরা বিস্মিত নই। এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং 71-এ যে শক্তি পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা বিচার প্রক্রিয়া বিতর্কের সঙ্গে সম্পন্ন করেছে। এবং বলা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির যে নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি, যা তার বক্তব্যের বরাদ্দে বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি। এই নেতা আদালত গঠনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন। এবং ওবায়দুল কাদের যেটি জানিয়েছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে মার্চ করা হবে, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন, সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে। তবে কবে, কখন, কিভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। এবং আওয়ামী লীগ যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে, তার যদি মৃত্যুদণ্ড না হয়ে 2 বছরের কারাদণ্ড হতো আমরা জানি যে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করতো। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ে বিশ্লেষকরা কি ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সে বিষয়ে বলেছি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট তিনি মন্তব্য করছেন 2024 সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে, ছাত্র বিক্ষোভ হয়েছে, সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা, অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে এই সংস্থা অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালি স্বাধীনতার অভাব ও অন্যায্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব অপ্রতুল। এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেওয়া হয়নি, যা বিচারকে আরও অনিয়মের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁতভাবে ন্যায়সঙ্গত, সম্পূর্ণ নিরপেক্ষ, পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না। জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই বিচারের রায় খুবই গুরুত্বপূর্ণ, তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে, কিন্তু তারপরেও তারা এই বিচারে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেনি, স্বস্তি প্রকাশ করেনি। একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে, পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাদের পাওয়া গেছে। আইসিজি বিচার প্রক্রিয়াকে তুমুল সমালোচনার মধ্যে রেখে বলছে যে আসামির অনুপস্থিতি হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে। এই মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্ট সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে। এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে। 2024 সালের আগস্টে ক্ষমতায় আসার পর দেশটির অন্তর্বর্তী সরকার এসব চ্যালেঞ্জ সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। অথচ আমরা শুনছি সংস্কার শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এসব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড, আওয়ামী লীগ নেতৃত্বের কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত। অর্থাৎ তারা যে বলছে যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি, আসামির অনুপস্থিত হয়েছে কিংবা সাক্ষীদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেরা করা হয়নি, এই সমালোচনার কারণে
আওয়ামী লীগের নেতাদের যে কর্মকাণ্ড, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে হালকা নেওয়ার কোনো কারণ নেই। যাও, এখন বিষয় হচ্ছে দর্শক, বিচারে কি হবে এটি মোটামুটি শেখ হাসিনার পক্ষের কিংবা শেখ হাসিনার তুমুল বিরোধী সব পক্ষেরই ধারণা জমেছিল এবং সেটি হয়েছে। কিন্তু সেটি যে সমালোচনা ঊর্ধ্বে থাকবে না, বিশেষজ্ঞ মহল যে ধারণা করছিলেন, ঠিক সেটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা জানিয়ে আসছে। এবং যমুনা অভিমুখে যে মার্চ করার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা ঘোষণা মোটামুটি এসেছে, কিন্তু কবে, কখন, কোথায়, কিভাবে এগুলো বিস্তারিত জানা যায়নি। সেটি নিয়ে স্বাভাবিক সন্দেহ থাকতে পারে যে এই অবস্থা আওয়ামী লীগ এই কর্মসূচি কতটা গুরুত্বের সঙ্গে পালন করতে পারবে। এবং নিঃসন্দেহে এটি বলা যায় শেখ হাসিনার বিচারের রায় এটি বাংলাদেশের রাজনীতিকে আরো টালমাটাল করবে, সেটি যেভাবেই হোক। এবং এই মন্তব্য খোদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। ভালো থাকুন সবাই।